আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলির আজকের আলোচনার বিষয় উপমহাদেশে মুসলিম শাসন। উপমহাদেশের মুসলিম শাসন, মুসলিমস রুল ইন সাবকন্টিনেন্ট। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি পূর্ব ও পশ্চিমে মুসলিম বিজয় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা ও প্রধান সেনাপতি মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধুর রাজা দাহিরের নিকট অভিযানে প্রেরণ করেন। অষ্টম শতকে ভারতবর্ষের মুসলিম শাসনের আগমন ঘটে আরবদের মাধ্যমে। ভারতবর্ষে মুসলিম শাসন আসে 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম উপস্থিত হন সিন্ধুর দেবল শহরে। সেই সময় মুহাম্মদ বিন কাসিম আক্রমণ করেন সিন্ধু ও মুলতান। এ সময় সিন্ধু ও মুলতানের শাসক ছিল রাজা দাহির। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু নদী পার হয়ে রাজা দাহিরকে আক্রমণ করেন রাওয়ানে। মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর জন্য দায়ী করা হয় দাহিরের দুই কন্যা সুরুজ দেবী ও পরিমল দেবীকে। তারা ষড়যন্ত্র করে হাজ্জাজ বিন ইউসুফকে দিয়ে কাসিমকে হত্যা করে। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল পর্যন্ত ভারতবর্ষ আক্রমণ করেন মোট 17 বার। সুলতান মাহমুদ গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন 1026 সালে শ্রেষ্ঠ অভিযান। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে ধন সম্পদ লুট করেছেন, কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। অভিযানের প্রধান উদ্দেশ্য অর্থনৈতিক। গজনীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতা লাভ করেন ফেরদৌসি, আল বিরুনি, ইবনে সিনা। সুলতান মাহমুদের রাজদরবারের শ্রেষ্ঠ কবি পারস্যের ফার্সি কবি ফেরদৌসি। ফার্সি ভাষায় লেখা মহাকাব্য শাহনামা এর লেখক ফেরদৌসি। যে মুসলিম মনীষী হিন্দু ধর্ম, সমাজ ও সংস্কৃতির উপর গ্রন্থ লেখেন আল বিরুনি। আল বিরুনির বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ। মুসলিম বীর তারিফ বিন জিয়াদ স্পেনের রাজা রডারিককে গুয়াডালেটের যুদ্ধে পরাজিত করে স্পেন জয় করেন 19 জুলাই 711 খ্রিস্টাব্দে। তার নাম অনুযায়ী জাবাল আত তারিক বা তারিকের পাহাড় নামকরণ করেন, বর্তমানে যেটি জিব্রাল্টার প্রণালী। 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ হয় মুহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজের মধ্যে। এই যুদ্ধে মুহাম্মদ ঘুরি পরাজিত হয়ে পুনরায় আফগানিস্তানের গজনি ফিরে যান। 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মুহাম্মদ ঘুরি দিল্লির রাজপুত পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব অর্জন করেন মুহাম্মদ ঘুরি। বাংলায় মুসলিম শাসন আসে 1204 সালে বখতিয়ার খলজির হাত ধরে, মাত্র 17 থেকে 18 জন সৈন্য নিয়ে। বখতিয়ার খিলজির রাজধানী ছিল লক্ষণাবতী বা লক্ষণৌতি। সেন বংশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে প্রতিষ্ঠা করেন মুসলিম সাম্রাজ্য। 1192 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। 1204 সালে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক? বখতিয়ার খলজি। মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আগমন করেন কত সালে? 712 খ্রিস্টাব্দ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন? লক্ষণ সেন। ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মুহাম্মদ বিন কাসিম। আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির।
মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1192। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। দিল্লির স্বাধীন সুলতানি শাসন দিল্লির স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত হয় 1206 সালে। দিল্লির স্বাধীন সালতানাতের পতন ঘটে 1526 সালে। দিল্লির স্বাধীন সালতানাত টিকেছিল মোট 320 বছর। প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। একমাত্র মহিলা সুলতানা রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। শেষ শাসক ইব্রাহিম লোদি 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ। রাজধানী ছিল দিল্লি। মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। প্রথম জীবন শুরু করেন একজন কৃতদাস হিসাবে। ঘুরির কৃতদাস ও সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। দাস বংশের প্রতিষ্ঠাতা দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। দানশীলতার জন্য লাখ বক্স বলা হতো। উত্তর ভারতে রাজ্য বিস্তার করলেও অধিবাসী ছিলেন তুর্কিস্তানের। উত্তর ভারতে রাজ্য বিস্তার করলেও অধিবাসী ছিলেন তুর্কিস্তানের। শামসুদ্দিন ইলতুৎমিশ ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন। 1229 সালে বাগদাদ খলিফা আল মুনতাসির বিল্লাহ ইলতুৎমিশকে উপাধি দেন সুলতান-ই আজম। 40 জন তুর্কি কৃতদাস নিয়ে বন্দেগান ই চেহেলগান বা 40 চক্র গঠন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ইকতা প্রথা, সৈন্য প্রথা ও মুদ্রা ব্যবস্থা চালু করেন। সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম ও একমাত্র মুসলিম নারী। তিনি সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন। সমাধি রয়েছে দিল্লির বুলবুল ই খানা মহল্লায়। তার মৃত্যুর পর তার ভাই বাহরাম শাহ সিংহাসনে বসেন। গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহান শাসক বলা হতো গিয়াসউদ্দিন বলবনকে। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্তপাত ও কঠোর নীতি নামে খ্যাত বিদ্যুৎসাহী ও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন। ভারতের তোতাপাখি বা ভারতের কণ্ঠস্বর তুত-ই-হিন্দ বা বুলবুল-ই-হিন্দ নামে পরিচিত আমির খসরু অলঙ্কৃত করেন বলবনের দরবার। মুহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রথম প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। ভারতের কৃষির উন্নতির জন্য আমির কোহি নামে কৃষি বিভাগ তৈরি করেন। আলাউদ্দিন খিলজি 1298 থেকে 1316 খ্রিস্টাব্দ। চতুর্থ লুইয়ের মতো বলেন, আমি রাষ্ট্র। দ্রব্যমূল্যের মূল্য নির্ধারণ করেন। প্রথম মুসলিম শাসক হিসাবে দাক্ষিণাত্য জয় করেন। দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন তার সেনাপতি মালিক কাফুর। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি 1258 সালে বাগদাদ নগরী ধ্বংস করে মঙ্গল নেতা চেঙ্গিস পৌত্র নাতি হালাকু খান 762 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। খলজি বংশের অবসান ঘটে গাজী মালিকের সিংহাসন আরোহণের মাধ্যমে 1320 খ্রিস্টাব্দে। তুরঘাই পুত্র মঙ্গল নেতা তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করে দিল্লি অধিকার করেন 1398 সালে তুগলক বংশের সুলতান মাহমুদ শাহের রাজত্বকালে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান, লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহালুল লোদি এবং শেষ শাসক ইব্রাহিম লোদি। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি পরাজিত হলে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরউদ্দিন বগরা 1279 থেকে 1282 পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে বগুড়া জেলার নামকরণ করা হয়। ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়?
ইলতুৎমিশ। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? আইবেক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে ত্রয়োদশ শতকে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতানি আজম উপাধি কে লাভ করেছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দেগান ই চেহেলগান কে প্রতিষ্ঠা করেন? ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? সুলতানা রাজিয়া। গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল কোনটি? 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? আমির খসরুকে। একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থে বুলবুল ই হিন্দ বলা হয়েছে আমির খসরুকে। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? আলাউদ্দিন খিলজি। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। কোন সুলতান ভারতে কৃষির উন্নতির জন্য আমির কোহি নামে কৃষি বিভাগ তৈরি করেন? মুহাম্মদ বিন তুগলক। বাংলায় স্বাধীন সুলতানি শাসন 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় 1338 সালে। বাংলার স্বাধীন সুলতানি শাসনের পতন ঘটে 1538 সালে। বাংলার স্বাধীন সুলতানি শাসন টিকেছিল মোট 200 বছর। প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মুবারক শাহ 1338 থেকে 1349 খ্রিস্টাব্দ। প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 থেকে 1358 খ্রিস্টাব্দ। শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ। শেষ শাসক গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজধানী সোনারগাঁও, গৌর, পান্ডুয়া। ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান। সোনারগাঁ রাজধানী স্থাপন করেন। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন 1338 সালে। মুবারক শাহ শিলাহদার হিসাবে চাকরি পেয়েছিলেন সোনারগাঁয়ের শাসক বাহরাম খানের দরবারে। গৌড়ের সুলতান আলাউদ্দিন আলী শাহের বিরুদ্ধে সফল নৌযুদ্ধ পরিচালনা করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা। তিনি বাংলার 6টি জনপদকে একত্র করে বাঙ্গালা নাম দেন। দিল্লির ঐতিহাসিক শামস ই সিরাজ আফিফ ইলিয়াস শাহকে উল্লেখ করেন শাহ ই বাঙ্গালা বা শাহ ই বাঙ্গালিয়ান। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা করেন যা 152 বছর টিকেছিল। সোনারগাঁ বিজয়ের পর লক্ষণৌতির সুলতান হন 1342 সালে। বাংলার রাজধানী গৌড় থেকে স্থানান্তর করেন পান্ডুয়া নগরীতে। আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ তিনি 1494 সালে হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন। সুলতানি শাসনামলে বঙ্গে জ্ঞান, বিজ্ঞান ও শিল্পকলার উন্নতি সাধিত হয়েছিল। এই জন্য তার শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়েছে। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। তার সময় বাংলার রাজধানী ছিল একডালা। তিনি জ্ঞানী, গুণী ও সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত। তিনি জগৎ ভূষণ বা নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহের সময়। গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ তিনি পারস্যের কবি হাফিজের সাথে পত্র আদান প্রদান করেন। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ 1389 থেকে 1410 সাল পর্যন্ত। নাসিরউদ্দিন নুসরত শাহ 1519 থেকে 1533 খ্রিস্টাব্দ। গৌড়ের বড় সোনা মসজিদ, 12 দুয়ারি মসজিদ এবং কদম রসুল ভবন, যার অমর কীর্তি। নাসিরউদ্দিন নুসরত শাহ প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে কূপ
ও পুকুর খনন করেন নাসিরউদ্দিন নুসরত শাহ। বাগেরহাটে মিঠাপুকুর খনন করেন নাসিরউদ্দিন নুসরত শাহ। বাংলার স্বাধীন সুলতানি শাসনামলের শেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার স্বাধীন সুলতানি শাসনামলের শেষ শাসক। তিনি হোসেন শাহী রাজবংশের সর্বশেষ শাসক। 1538 সালে তিনি শের শাহ সুরির নিকট পরাজিত হন। 1538 সালে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ শের শাহ কর্তৃক গৌর অবরোধের সময় আহত হয়ে মারা যান। জালালউদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন রাজা গণেশের পুত্র। উপাধি গ্রহণ করেন খলিফাতুল্লাহ। 1538 সালে শের শাহ গৌর দখল করে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করলে অবসান হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের। মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনী গড়ে তোলেন গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি। বাংলার মুসলিম শাসনামলে আবওয়াব শব্দটির অর্থ হল নির্ধারিত খাজনার অতিরিক্ত কর। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সোনারগাঁও। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1493 থেকে 1519। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎভূষণ ও নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন? আলাউদ্দিন হোসেন শাহ। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? সুলতান নুসরত শাহ। শাহ ই বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যেই শাসকের আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকাল ছিল 1338 থেকে 1349 সাল পর্যন্ত। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। গিয়াসউদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের কততম সুলতান ছিলেন? তৃতীয়। গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে ছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। পারস্যের কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহকে দিওয়ান লিখে পাঠিয়েছিলেন? হাফিজ সিরাজি। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসন আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। কোন সুলতানের সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল? নুসরত শাহ। বাংলায় তুর্কি শাসন। বাংলায় তুর্কি শাসন 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ। বাংলায় ঘন ঘন বিদ্রোহ সংগঠিত হতো বলে দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তার তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। বাংলায় প্রথম তুর্কি শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সময়ে বিজিত হয় সিলেট। সিলেট বিজয়ের সঙ্গে যে প্রখ্যাত দরবেশ ও ইসলাম প্রচারকের নাম জড়িত? হজরত শাহজালাল রাদিয়াল্লাহু। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু 1303 খ্রিস্টাব্দে তুরস্ক মতান্তরে ইয়েমেনের কুনিয়া শহর হতে বাংলায় আসেন 360 জন শিষ্য নিয়ে। এজন্য 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে। শামসুদ্দিন ফিরোজ শাহের সৈন্যদের সঙ্গে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু যুদ্ধে যোগদান করেন সিলেটের রাজা গৌর গোবিন্দের বিপক্ষে। তার নাম অনুসারে সিলেট অঞ্চল একসময় পরিচিত ছিল জালালাবাদ নামে। খানজাহান আলী। খানজাহান আলীর জন্ম 1369 দিল্লি এবং মৃত্যু 25 অক্টোবর 1459 সালে খলিফাতাবাদ বাগেরহাট। পরিচিতি: মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। অন্যান্য নাম: উলুগ খান, খান ই আজম। তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। নির্মাণ করেন 1500 শতকে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদে গম্বুজ রয়েছে 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি। বিশেষ তথ্য: 1985 সালে ইউনেস্কো বাগেরহাটের 60 গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের 321তম অংশ হিসাবে মর্যাদা দেয়। এটি ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের প্রথম বিশ্ব ঐতিহ্য।
বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন? গৌর গোবিন্দ। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? শাহজালাল রাদিয়াল্লাহু। রাজা গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন? সিলেট। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কোন দেশের অধিবাসী ছিলেন? তুরস্ক। কোনটি জিয়াউদ্দিন বারানি রচিত গ্রন্থ তারিক-ই ফিরোজ শাহী? দিল্লির ঐতিহাসিক গিয়াসউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ বিদ্রোহের নগর। পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ এ পর্যন্ত পানিপথের যুদ্ধ হয় 3টি। পানিপথ নামক স্থানটি অবস্থিত ভারতের দিল্লি থেকে 97 কিলোমিটার উত্তরে হরিয়ানা প্রদেশে যমুনা নদীর তীরে। পানিপথ একটি গ্রামের নাম। প্রথম যুদ্ধ 1526 সালে। বাবর ইব্রাহিম লোদি জয়ী বাবর। ফলাফল ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা, প্রথম কামানের ব্যবহার। দ্বিতীয় যুদ্ধ 1556 সালে। বৈরাম খাঁ এবং হিমু জয়ী বৈরাম খাঁ দিল্লি জয় করেন। ফলাফল হিসাবে দিল্লি জয় করেন। তৃতীয় যুদ্ধ ছিল 1761 সালে দুরানি সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে। ফলাফল দুরানি সাম্রাজ্যের জয়। মুঘল সম্রাট দুরানি সাম্রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন আফগানিস্তানের আহমদ শাহ আবদালি। মারাঠা সাম্রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন সদাশিব রাও ভাউ। আকবরের অভিভাবক ও প্রধান উপদেষ্টা ছিলেন বৈরাম খাঁ। মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া, বর্গী বলা হতো মারাঠা সৈন্যদের। পানিপথের তৃতীয় যুদ্ধের উপর লিখিত নাটক রক্তাক্ত প্রান্তর, লেখক মনির চৌধুরী। পানিপথের তৃতীয় যুদ্ধের উপর লিখিত মহাকাব্য মহাশ্মশান, লেখক কায়কোবাদ।